শুরু করি। এবার এসো। তো ট্রানজিট বা গোচর হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের টোটাল রাশিচক্রটাকে কন্ট্রোল করবে এবং রাশিচক্রে কি হচ্ছে না হচ্ছে কোন সময় কি হচ্ছে এই ব্যাপারগুলো সম্পর্কে একটা আইডিয়া দেবে। গোচর হচ্ছে ক্রম পরিবর্তনশীল আমাদের গ্রহ অবস্থা যেটা সবসময় ঘুরছে, সেটাই হচ্ছে গোচর। এবার গ্রহরা কোথায় কিভাবে আছে এর উপরে বেস করে আমাদের অনেকগুলো বিষয় রয়েছে। একটু খেয়াল করে পড়বেন, পরবর্তীকালে ভিডিও দেখা তো মুশকিল হয়ে যায়। তো প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে মন্থা। মন্থা হচ্ছে চলমান লগ্ন। ধরে নেওয়া হয় যে লগ্নি প্রত্যেক বছর এক করে ঘর স্তয়। এই যে পদ্ধতিটা রয়েছে যেখানে হচ্ছে গিয়ে চলমান লগ্ন, তাহলে যদি কারোর এক জন্মদিন হয়, ধরুন জন্মকুণ্ডলিতে লগ্ন হচ্ছে কর্কট, তার জন্ম তারিখ হচ্ছে আজকের তারিখ 15ই জানুয়ারি, তাই পরের বছর 15ই জানুয়ারিতে গিয়ে তারপরে তার চলমান লগ্ন বা মুন্থা, এটা হবে কর্কটের পরের রাশি অর্থাৎ সিংহ। এইটা হচ্ছে প্রসেস মুন্থার। এবং মুন্থা আমাদের আহ বর্ষ কুণ্ডলী বা বর্ষ ফল বিচারের ক্ষেত্রে লাগে, যে এই বছর আমার জন্য কি কি হতে পারে। বর্ষফল বিচারের দুটো পদ্ধতি। সেটা হচ্ছে প্রথম যেটা, ধরুন এই বছর আপনার লগ্ন হচ্ছে বৃশ্চিক, এক্স ওয়াই জেড যে কোনো লগ্ন হতে পারে। তাহলে আপনার যে মূল জন্ম কুণ্ডলীটা আছে, আপনার যেটা মূল জন্ম কুণ্ডলী, তার উপরে এই চলমান লগ্নকে বসিয়ে মুদ্রাকে বসিয়ে বিচার করা হয় এবং সেটা বিচারের যে প্রসেস, সেটার মাধ্যমে আমরা বর্ষফল ক্যালকুলেট করতে পারি। এটা হচ্ছে একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে এই চলমান লগ্ন এবং ট্রানজিট কুণ্ডলী, তার উপরে বেস করে বর্ষফল বিচার করা হয়। যদিও সেটা খুবই কঠিন, কিন্তু তাহলেও বিচার করতে পারি। তো এই ব্যাপারগুলো আমাদের একটু একটু হালকা বুঝতে হবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে বিএনএন। বিএনএন মানে হচ্ছে ভৃগু নন্দী নাড়ি। যারা ভৃগু নন্দী নাড়ি প্র্যাকটিস করেন, তারা হচ্ছে গিয়ে ওই গ্রহদের যে মুভমেন্ট, সেটার একটা ক্যালকুলেশন আছে। সেই ক্যালকুলেশনটার উপরে বেস করে ক্যালকুলেট করেন যে কোন সময় কি ঘটতে পারে। এটা একটা প্রসেস এবং এটা টোটালি টোটালি নয়, এটা পার্শিয়ালি ট্রানজিট নির্ভর। এবং ওনারা হচ্ছে গিয়ে ওই গ্রহদের যে মুভমেন্ট, সেই মুভমেন্টটাকে ফিক্সড অ্যাভারেজ মুভমেন্ট ধরে। তো আমাদের যেটা ট্রু ট্রানজিটের ইউজ হচ্ছে এই বিএনএম এর ক্ষেত্রে ইউজ করা হয়। 2 নম্বর হচ্ছে মুন্থা দিয়ে বর্ষফল ক্যালকুলেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। 3 নম্বর হচ্ছে আমরা যদি হোরারি করি, হোরারি করে বার করবার চেষ্টা করি কোনো ঘটনা কোনো প্রশ্নের উত্তর, এইগুলো খুঁজে বার করবার ক্ষেত্রে আমাদের এই হোরারি কুণ্ডলী করবার ক্ষেত্রে ট্রানজিটের ইউজ রয়েছে। তো ট্রানজিটের ইউজ দশার সঙ্গে ম্যাচ করিয়ে কিভাবে হয়, সেটা আমরা ফোন একটুখানি দেখবার চেষ্টা করব। আমাকে খালি একটা জিনিস বলতে হবে, যে আপনারা এই ছকটা দেখতে পাচ্ছেন কিনা, মানে ছকটা দৃষ্টিগোচর হচ্ছে কিনা। এই যে আমি ছকটা খুললাম, এই ছকটা আপনাদের দৃষ্টিগোচর হচ্ছে কিনা। যদি দৃষ্টিগোচর হয় ভালো, যদি দৃষ্টিগোচর না হয়, তাহলে আমি এটাকে অন্য আরেকটা জায়গায় নিয়ে গিয়ে একটু বড় করার চেষ্টা করব। দেখা তো যাচ্ছে। তা যদি দেখা যায় খুব ভালো, আর যদি দেখা না যায়, তাহলে আমি এটাকে একটা অন্য পেজে নিয়ে গিয়ে বড় করবার চেষ্টা করবো। বড় করে নিই। তাহলে লক্ষ্য করুন, এই কুণ্ডলীটা যখন আমরা বানাচ্ছি, তখন এটা হচ্ছে আমার মূল কুণ্ডলী, এটা হচ্ছে আমার দশা, আর এটা হচ্ছে আমার গোচর। তাহলে আমি শুধু একটা জিনিসই লিখে নেব, সেটা হচ্ছে আমার লগ্নের ডিগ্রি হচ্ছে 13°44'। তাহলে 13°44' আমার লগ্নের ডিগ্রি রইলো। আর কিছু আমার দরকার নেই, আমার দরকার রয়েছে দশা
তাহলে বাকি জিনিসগুলোকে আমি ডিলিট করে দিই। ডেট অফ বার্থ হচ্ছে 25/5/1974। টাইম একটা রয়েছে, নবাংশটাকে আমি রেখেছি, আমার কাছে ট্রানজিট রয়েছে, আর আমার কাছে দশা রয়েছে। আর এটা হচ্ছে আমার ট্রানজিট, আর এটা হচ্ছে আমার দশা। তাহলে আমরা এর আগে বলেছি যে দশাকালে কোনো একটা গ্রহ যার দশা চলছে সেই দশাটা অ্যাক্টিভেটেড হয়। তাহলে এখন বুধের দশা, শনির অন্তর্দশা, রবির প্রত্যন্তর দশা। আরেকবার বলি, বুধের দশা, শনির অন্তর্দশা, রবির প্রত্যন্তর দশা। তাহলে এই মানুষটার বুধের দশায় কি করতে পারে? বুধের দশায় বুধ হচ্ছে গিয়ে সপ্তম, আর বুধ হচ্ছে গিয়ে চতুর্থ। তাহলে বুধের দশায় কি কি করতে পারে? বুধ হচ্ছে সপ্তম, বুধ হচ্ছে চতুর্থ। বুধের দশা, শনির অন্তর্দশা, শনি হচ্ছে একাদশ এবং দ্বাদশ। এই একাদশ দ্বাদশ যখন হয়েছে, এবার আমাদের একটু দেখতে হবে এটা কোনটার জন্য মুখ্য ফলদাতা। তাহলে শনি এই ক্ষেত্রে আহ একাদশ এবং দ্বাদশ, শনি বসে রয়েছে চতুর্থে। শনি চতুর্থে বসে রয়েছে এবং শনির রয়েছে 10 ডিগ্রিতে, মানে রাহুর নক্ষত্রে। রাহু সে সরাসরি কোনো জায়গাতেই দৃষ্টি দিচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে শনি যেহেতু শনির সঙ্গে কোনো যুক্ত গ্রহ, দৃষ্ট গ্রহ, আ শনি দ্বাদশ ভাবের মুখ্য কারক গ্রহ পেয়ে গেছি, লক্ষ্য করুন। শনি কি করে বার করলাম, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, একটু লক্ষ্য করুন। এইখানে বৃহস্পতি দ্বাদশে বসে শনির ওপর দৃষ্টি দিচ্ছে। ফলে বৃহস্পতির সঙ্গে শনির একটা সম্পর্ক তৈরি হয়েছে, যার নাম হচ্ছে একেতর দৃষ্টি। অর্থাৎ কোনো একটা গ্রহ যদি অপর কোনো গ্রহের ক্ষেত্রে বসে সেই গ্রহটাকে দেখে, বৃহস্পতি শনির ক্ষেত্রে বসে শনিকে দেখছে, ফলে দ্বাদশের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক হচ্ছে। শনি এখানে দ্বাদশের মুখ্য ফলদাতা গ্রহ। তাহলে বৃহস্পতি এখানে আমাকে কি কি দিয়েছিল? বৃহস্পতি আমাকে দিয়েছিল বুধের দশা, শনির অন্তর্দশা। শনি হচ্ছে আবার এই ঘরটা আর এই ঘরটা, মানে একাদশ এবং দ্বাদশ। এক্ষেত্রে শনি দ্বাদশ ভাবের মুখ্য ফলদাতা। তাহলে এই ক্ষেত্রে আমরা দ্বাদশ ভাবের ফলটাই এক্সপেক্ট করব। এই সময় কিছু হানি, অর্থহানি, সম্পদহানি, স্বাস্থ্যহানি, ব্যথা, পায়ের চোট লাগা ইত্যাদি সম্ভাবনা এগুলো রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে রবির প্রত্যন্তর দশা। তার মানে হচ্ছে রবি হচ্ছে ষষ্ঠপতি, এবং রবি বসে আছে কোথায়? তৃতীয় ঘরে। আর আর ষষ্ঠপতি তৃতীয় অধিপতির সঙ্গে এর কোনো সম্পর্ক হয়নি। তাহলে এখানে আমরা কি বলতে পারি? এই বুধের দশা, শনির অন্তর্দশা, রবির প্রত্যন্তর দশা, এই সময় জাতকের ব্যয়, ক্ষয় ইত্যাদি হওয়ার সম্ভাবনা, রোগ বৃদ্ধির সম্ভাবনা এগুলো বেশি। তার সঙ্গে সঙ্গে শত্রুতা বাড়বে। প্রতিষ্ঠিত ব্যক্তির সঙ্গে শত্রুতা হওয়ার সম্ভাবনা এটা অনেকটাই বেশি। কেন প্রতিষ্ঠিত ব্যক্তি? অবশ্যই এই মানুষটার রবির প্রত্যন্তর দশা চলছে, রবি ষষ্ঠপতি, এবং এর যে শত্রু যারা হবে তারা মোটামুটি স্টেবল শত্রু হবে, তারা প্রতিষ্ঠিত। তাদের নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি থাকবে। এরা একদম মুখ্য সূক্ষ্ম কেউ গওয়ার নয়। ফলে এরা মোটামুটি প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। তাহলে এই দশাতে এর কি কি হলো? এর জীবনে আঘাতপ্রাপ্তি, এর লেনদেন ইত্যাদির ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি, ক্ষতি, শত্রু বৃদ্ধি ইত্যাদি হওয়ার সম্ভাবনা এই দশাতে রইল। যেহেতু বুধের আহ বুধের মহাদশা চলছে, তাই গৃহ লাভের একটা সম্ভাবনা সেটাও রয়েছে। এবং ষষ্ঠপতি রবি, যেহেতু ষষ্ঠপতি রবি তৃতীয় বসে রয়েছে, তার কারণে লিগাল কিছু ইস্যু, ষষ্ঠ মানে লিগাল, কিছু আইনি সমস্যা এটাও তৈরি হতে পারে। মানে এই বিষয়গুলো আমরা প্রেডিক্ট করলাম। এবার গোচর আমাদের কি দেবে? গোচর দেবে কনফার্মেশন। গোচর কি দেবে? কনফার্মেশন, অর্থাৎ এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা কতটা। তাহলে আমরা শনিকে দ্বাদশ ভাবের মুখ্য কারক গ্রহ ধরেছি।
এবং শনি ট্রানজিটেও দ্বাদশেই রয়েছে, লগ্নের দ্বাদশে শনি রয়েছে। ফলে এই ক্ষেত্রে আমাদের যে এস্টিমেশন ছিল, আমাদের যে ধ্যান ধারণা ছিল যে শনি দ্বাদশ ভাবেরই ফলটা বেশি করে দেবে, তা সেই ধারণাটা খারাপ নয়। আমরা ঠিকঠাকই ভেবেছিলাম, অর্থাৎ শনি দ্বাদশ ভাবেরই ফল দেবে। তাহলে এটা হলো। নেক্সট হচ্ছে গিয়ে মঙ্গলের দৃষ্টি শনির ওপর রয়েছে, ফলে দ্বাদশ ভাবটা কিন্তু ভীষণভাবে পীড়িত হলো। তাহলে এই দ্বাদশ ভাব সংক্রান্ত কোনো ক্ষতি সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি কি, যে এই লোকটার লগ্নে রাহু বসে রয়েছে, ফলে শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা। যাদেরকে বন্ধু ভাবছে, সেই বন্ধুদের মধ্যে শত্রু হওয়ার প্রবণতা সেটা হচ্ছে গিয়ে বাড়তে দেখতে পাওয়া যাবে। এবং যাদের উপরে ভরসা করে ভেবেছিল জীবনে কিছু একটা করবে, সেই ভরসার মানুষগুলো কিন্তু আলটিমেটলি ক্ষতি করার দিকে এই জাতককে এগিয়ে নিয়ে যাবে, এবং সেখানে একটা ক্ষতির সম্ভাবনা সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম। এবার হচ্ছে গিয়ে এই মানুষটা এসে আমাকে যে প্রশ্নটা করলো যে আমার একটা বাড়ি হওয়ার কথা আছে, বাবারা বাড়ি চলছে, তো আমি বাড়িটাতে কবে ঢুকবো? তাহলে আমরা যেটা এক্সপেক্ট করলাম, বুধের মহাদশা, বাড়ি হতে পারে। একটুখানি লক্ষ্য করুন, এক সেকেন্ড। তাহলে বাড়ি হতে পারে, কারণ বুধের মহাদশা, চতুর্থে মঙ্গল রয়েছে, বুধের মহাদশা, চতুর্থপতি বুধ, চতুর্থপতি যেহেতু বুধ, তাই বাড়ি হওয়ার সম্ভাবনা আছে, অবশ্যই আছে। তাহলে ট্রানজিট কি বলছে? মঙ্গল পঞ্চমে আছে, আর বুধ কোথায় আছে? বুধ আমরা দেখলাম এই ক্ষেত্রে দশমে রয়েছে। তাহলে দশম থেকে বুধ এই ঘরটাকে দেখছে, তৈরি হলো গৃহ লাভ যোগ। কিন্তু এটা গৃহ প্রবেশ যোগ হলো না, গৃহ লাভ যোগ তৈরি হলো। তাহলে গৃহ প্রবেশ স্যার যোগ আপনি কি স্ক্রিনের উপরে কিছু দেখাচ্ছেন? কিছু দেখা যাচ্ছে না কিন্তু। কি বলছেন? কেউ দেখতে পাচ্ছেন না? না এ হ্যাঁ, বাবা, না দেখতে স্যার কিছু পাচ্ছি। দেখা আমরা পাচ্ছি, তারা ভুল দেখছেন, দাঁড়ান। দেখতে পাচ্ছি। এইটা স্ক্রিন, এতক্ষণ তো অনেক কিছুই হ্যাঁ দেখা এবার যাচ্ছে। দেখা যাচ্ছে। আর আরেকবার বলি, এখন আমার বুধের দশা, শনির অন্তর্দশা, রবির প্রত্যন্তর দশা চলছে। এবং এই ক্ষেত্রে বুধের যেহেতু চতুর্থপতি এবং চতুর্থে আছে, বাড়ি হওয়ার একটা সম্ভাবনা সেটা তৈরি হয়েছে। এবং যেহেতু বাড়ি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, ট্রানজিট কি বলছে? ট্রানজিট বলছে যে বাড়ি হওয়ার ক্ষেত্র রয়েছে। কিরকম ভাবে? একটুখানি লক্ষ্য করুন, এটাকে আমি একটু সরিয়ে দিই আলাদা জায়গায়। এই চার্টটাকে যদি আমরা নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ঘরটাতে মঙ্গল রয়েছে। তাহলে এই যে এই ঘরটাতে মঙ্গল রইল, এই ঘরটাতে যে মঙ্গল রইল, মঙ্গলটা এখন কিরকম অবস্থায় আছে? মঙ্গলটা বক্রী অবস্থায় আছে, মঙ্গল এখন এদিকে যাচ্ছে। তাই মঙ্গল এইখানে গিয়ে বক্রী হয়ে কি হবে? আবার ইউটার্ন নিয়ে মার্গী হয়ে আসবে। তাহলে আমাদের বক্রী মঙ্গল, আমরা ইতিমধ্যেই পড়েছি যে বিশেষ শুভ নয়। বক্রী গ্রহ সম্পর্কে আমরা যেগুলো পড়েছি সেগুলোতে জেনেছি যে বক্রী গ্রহগুলো খুব যে কনস্ট্রাকটিভ কিন্তু নয়, বহু সময় কনস্ট্রাকটিভ রেজাল্ট দেয়। কিন্তু ইন জেনারেল এই বাড়ি গাড়ি করবার ক্ষেত্রে যে টানাটানিতে বাড়ি করেছে, একটা লোক খুব কষ্ট করে দিন আনা দিন খাওয়া পয়সা জমিয়ে, নিজের প্রচুর সেভিংস, বিভিন্ন জায়গা থেকে লোন, এই সমস্ত করে একটা বাড়ি করেছে। এবং এই বাড়িটা যখন সে করেছে, বাড়িটা করবার সময় সে কিন্তু বেশ চাপেই আছে। এই অবস্থায় বক্রী মঙ্গল সে কিন্তু শুভ ফল দেবে না। তাহলে বক্রী মঙ্গল যখন যেই মাত্র মার্গী হবে, তাহলে বক্রী মঙ্গল গিয়ে যখন মার্গী হবে এবং চতুর্থ ভাবে থাকবে, চতুর্থ ভাব মানেই হচ্ছে বাড়ি। তাহলে চতুর্থ ভাবে যখন মঙ্গলটা এসে থাকবে, এই সময়
বলবে হচ্ছে গিয়ে বুধের দশা, শনির অন্তর্দশা, চন্দ্রের প্রত্যন্তর্দশা এটা, অথবা বুধ শনি মঙ্গল আরো ভালো। 13/4/2025, এই এই সময়টা 13/4/2025, যখন মঙ্গল মার্গী হবে, চতুর্থ ভাবে থাকবে, সেই সময় যদি মঙ্গলের দশা চলে, এই সময় যদি মঙ্গলের দশা চলে, সেই ক্ষেত্রে অবশ্যই সেই সময় এই জাতকের বাড়ি হবে, এবং এই জাতক কিন্তু গৃহসুখ লাভ করতে সক্ষম হবে। এবার এই ট্রানজিটের পার্টটুকু বুঝতে কি সমস্যা হলো একটু বলুন। ঠিক আছে, এইটা সম্পর্কে কারোর কোনো সমস্যা হলে পরে সেটা বলুন। স্যার স্যার বাড়ির শনির জায়গাটা আরেকবার বলবেন? বাড়ি দেবে হচ্ছে গিয়ে ফোর্থ হাউস। মানে বাড়ি আমাদের যে জায়গাটা, সেটা হচ্ছে গিয়ে আহ সেটা হচ্ছে ফোর্থ হাউস। গৃহটা হচ্ছে ফোর্থ হাউস, তো ফোর্থ হাউস ওরিয়েন্টেড বুধের মহাদশা, এই সময় একটা বাড়ি হওয়ার সম্ভাবনা তৈরি হতেই পারে। তো বুধের মহাদশাকালে বাড়ি হওয়ার একটা চান্স, যেটা হচ্ছে গিয়ে আমরা দেখতে পাবো, এতে কোনো রকম কোনো সন্দেহ সংশয় নেই। তো স্যার আমি একটা কথা বলবো। হ্যাঁ, স্যার শনির অন্তর্দশা চলছে, তো শনি তো দ্বাদশ ঘরের ফল ফল দিচ্ছে, তো এই কিরকম রেজাল্ট দেবে এই সময়? শনি দ্বাদশ ঘরের ফল দিলেও শনি তো অ্যাকচুয়ালি ফোর্থ হাউসে বসে আছে। মানে শনি ফোর্থ হাউসে বসে থাকার কারণে যেটা করবে, ওই একটা কথা বললাম না, সমস্ত রকম সব টাকা পয়সা খরচা পাতি করে একদম সমস্ত রকম টাকা পয়সা ব্যয় করে তারপরে হচ্ছে গিয়ে উম, বাড়িটা বানাতে পারবে, এই যে সিচুয়েশনটা, সেটা হচ্ছে গিয়ে ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যায়। প্রচুর টাকা পয়সা খরচা, প্রচুর ব্যয় ইত্যাদি ইত্যাদি হওয়ার পরে তারপরে হচ্ছে গিয়ে ব্যাপারটা জমতে দেখতে পাওয়া যাবে। তো এবার এই যে প্রচুর ব্যয়, প্রচুর ক্ষতি, প্রচুর সমস্যা, এই এই যে ব্যাপারটা, এইটা হচ্ছে গিয়ে শনি দেবে দ্বাদশ হিসেবে। আর যদি একাদশের রেজাল্ট দিত এখানে বসে, তাহলে হচ্ছে গিয়ে এই নিজের কোন রকম বিনা হেলায় টাকা পয়সা, লোকটার হচ্ছে গিয়ে বাড়ি করতে গিয়ে, এইমাত্র এসেছিল ভদ্রলোক, তো বাড়ি করতে গিয়ে ভদ্রলোকের একদম যাতা অবস্থা, যাতা মানে একদম যাতা অবস্থা হয়ে গেছে ভদ্রলোকের। আহ দুটি ছেলে মেয়ে, সেই সমস্ত জায়গায় একদম ভয়ঙ্কর অবস্থা, তাদেরকে স্কুলে এডুকেশন দেওয়া, সেগুলো একদম মানে পুরো চাপের জায়গায় চলে গেছেন। তো এই স্যার হচ্ছে আর গিয়ে একটা ছোট সিচুয়েশন। হ্যাঁ, আরেকটা বলুন। স্যার একটা ছোট্ট কনফিউশন, এই যে আপনি যে শনির দ্বাদশ ঘরের ফল দিচ্ছে, এটা কাউন্টিং করলেন। শনি যে নক্ষত্রে বসে আছে রাহু, রাহুর পঞ্চম দৃষ্টি লগ্নে লগ্নে পড়ছে, তার মানে ওটা কানেক্টিং হচ্ছে না। আর শনির দশম দৃষ্টি সেটাও লগ্নে পড়ছে, সেটাও কানেক্ট হচ্ছে না। শুধু বৃহস্পতি লগ্নপতি দ্বাদশে বসে শনিকে দৃষ্টি দিচ্ছে, এই কানেকশনটা নিয়ে আপনি করলেন। বৃহস্পতি, সে হচ্ছে লগ্নপতি, সে বসে আছে কোথায়? দ্বাদশে। দ্বাদশে বসে শনির ওপরে দৃষ্টি দিচ্ছে। এই প্রসেসটাকে আমরা বলবো একেতর দৃষ্টি। একেতর দৃষ্টি মানে হচ্ছে গিয়ে আহ একটা গ্রহ আরেকটা গ্রহের ক্ষেত্রে বসে যদি সেই ক্ষেত্রটার উপরে দৃষ্টি দেয়, সেই ক্ষেত্রে আমরা তাকে বলবো একেতর দৃষ্টি। তো এখানে বৃহস্পতির একেতর দৃষ্টি, সেটা শনির উপরে গিয়ে পড়েছে, তার জন্য বৃহস্পতির সঙ্গে শনির সম্পর্ক হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের যে মক্ষ ত্রিকোণ 4, 8, 12, 4, 8, 12, তার সঙ্গে হচ্ছে গিয়ে আহ এই যে 4, 8, 12, এই যে সম্পর্ক, এই মক্ষ ত্রিকোণের গ্রহ শনি সে মক্ষ ত্রিকোণেই রয়েছে, ফলে সে মক্ষ ত্রিকোণেরই ফল দেবে, এতে আমাদের কোনো রকম কোনো সংশয় নেই। এবার পরিষ্কার হলো? হ্যাঁ স্যার।
স্যার, হ্যাঁ বলুন। বলছি শনি একাদশ ঘরেরও তো ফল দেবে। শনি একাদশ কে বলছেন? মানে কৃষ্ণ বলছি। আচ্ছা, শনি একাদশপতি অবশ্যই, কিন্তু দুটো ভাবের মধ্যে একটা ভাবের সে হচ্ছে মুখ্য ফলদাতা, মানে কোনো একটা ভাবের ক্ষেত্রে সে বেশি রেজাল্ট দেবে। এটা আমাদেরকে ধরে নিয়েই চলতে হবে যে চতুর্থ ঘরের যখন কোনো গ্রহ অধিপতি হয়, সেই ক্ষেত্রে কোনো একটা ভাবের সে হচ্ছে গিয়ে মুখ্য ফল দেবে। স্যার, সেটা কিভাবে বুঝবো? এই তো বোঝালাম, এতক্ষণ কি বোঝালাম? আবার একটু বলুন। এই যে বললাম, এই তো এইমাত্র বললাম। কোনটার সঙ্গে শনির সম্পর্কটা ঘনিষ্ঠ হচ্ছে, সেটা এই ঘরের সাথে, মানে এই ঘরের সাথে, না এই ঘরের সাথে। প্রথমত হচ্ছে গিয়ে একাদশ ভাবের সঙ্গে শনির কোনো সম্পর্ক হয় ক্ষত্রিক ভাবে কোনোভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আচ্ছা আচ্ছা, ঠিক দ্বাদশ ঠিক। ভাবের সাথে, দ্বাদশ ঘরটার সাথে শনির সম্পর্ক হয়েছে, ডিরেক্টলি কোনোভাবেই হয়নি। দুটো ওয়েতে সম্পর্ক হয়েছে। একটা হচ্ছে বুধের, সরি বৃহস্পতির দৃষ্টি শনির ওপরে পড়েছে, এটা একেতর দৃষ্টি শনির ঠিক ঠিক। ঘর, সেটা হচ্ছে গিয়ে এটা শনির ঘর, সেখান থেকে সরাসরি বৃহস্পতি শনির উপর দৃষ্টি দিচ্ছে, এবং এই দৃষ্টি দেওয়ার ফলে শনির সঙ্গে বৃহস্পতির সম্পর্ক হয়েছে এবং দ্বাদশ ভাবতে কানেক্ট হয়েছে। এর ফলে কি হয়েছে? এর ফলে আমাদের উম শনি দ্বাদশ ভাবের মুখ্য ফলদাতা হচ্ছে। আরেকটা কি, আরেকটা হচ্ছে এইখানে হচ্ছে মক্ষ ত্রিকোণ। হুম। এই যে মক্ষ ত্রিকোণ, এই মক্ষ ত্রিকোণে শনি কানেক্টেড হয়েছে। শনি মক্ষ ত্রিকোণে বায়ুতত্ত্বের রাশিতেই রয়েছে এবং দ্বাদশ ভাবটা হচ্ছে বায়ুতত্ত্বেরই রাশি। তার ফলে আমার দ্বাদশ ভাবের ক্ষেত্রে শনি মুখ্য ফলদাতা হয়েছে। এবার পরিষ্কার আচ্ছা, হলো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর কারোর কোনো প্রশ্ন? ঠিক আছে। আচ্ছা, তো উম, এই পার্টটা গেল। এরপরে আমরা পরের ট্রানজিটটাতে আসি। এর পরের ট্রানজিটটা হচ্ছে, ধরুন এটা নয়, এটা। ধরুন এখানে রাহু ট্রানজিট হচ্ছে, তাহলে এই রাহু ট্রানজিট এখান থেকে হচ্ছে। তাহলে রাহু ট্রানজিট যখন লগ্নের ওপর থেকে হচ্ছে, তখন এই মানুষটার মধ্যে অস্থিরতা বাড়বে এবং শুক্রটা ডিস্টার্ব হবে। শুক্রকে তৃতীয় পতি এবং অষ্টম পতি। তাহলে কিছু রিলেশনশিপের ক্ষেত্রে, কিছু ভ্রাতৃতুল্য রিলেশনশিপ, বাড়ির কারণে ব্যয় বৃদ্ধি। বাড়ি কোনটা? বাড়ি হচ্ছে গিয়ে ফোর্থ, ফোর্থের টুয়েলথ মানে হচ্ছে গিয়ে চতুর্থের দ্বাদশ, মানে হচ্ছে তৃতীয়। তৃতীয় পতি শুক্রের ওপর থেকে রাহু ট্রানজিট, সেটা হচ্ছে ইন্ডিকেট করবে উম যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে কোনো সমস্যা, কিংবা আহ ভাই বোনের সঙ্গে সমস্যা, কিংবা বন্ধু বিচ্ছেদ, কিংবা হচ্ছে গিয়ে যেহেতু শুক্র অষ্টমপতি কোনো এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ, কিংবা নতুন কোনো প্রেম ইত্যাদি ইত্যাদি, এই ব্যাপারগুলোকে ইন্ডিকেট করবে। যে সমস্ত মানুষরা ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে রয়েছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ড এবং মডার্ন ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে রয়েছেন, তাদের ক্ষেত্রে এই শুক্রের কম্বিনেশন এটা কিন্তু ভীষণ পজিটিভ। তাদের ক্ষেত্রে এই কম্বিনেশনে তারা হচ্ছে গিয়ে অর্থনৈতিক দিক থেকে প্রচুর টাকা পয়সা উপার্জন করতে পারবেন। তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে, তাদের ক্ষেত্রে উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে, ইমপ্রুভমেন্ট অনেকটাই দেখতে পাওয়া যাবে, এবং সেটা আহ ভীষণ ভালো হবে। আচ্ছা,
শুক্রের ওপর দিয়ে যখন রাহুর প্যাসেজ হবে, তখন প্রয়োজনীয় বিলাসবহুল দ্রব্য এগুলোর হানি হওয়ার সম্ভাবনা। এবার এইটা আমি দেখবো, সেটা হচ্ছে গিয়ে এইখানটাকে কতটা সাপোর্ট করছে। তাহলে এখানে আমি দেখলাম বুধ শনি রবি। তাহলে বুধ হচ্ছে আমার গৃহ, আমার বন্ধু। শনি হচ্ছে আমার ব্যয়, আমার খরচ, আমার পা। আর রবি হচ্ছে কে? আহ রবি হচ্ছে আমার সিক্স হাউস। সিক্স হাউস মানে কি? আমার শত্রু, আমার রোগ, আমার ক্ষয়, আমার জিনিসপত্র নষ্ট। তাহলে যখন শুক্রের ওপর থেকে রাহুর প্যাসেজ হবে, সেই সময় আমার বিলাসবহুল দ্রব্য, যেটা, খুব ভালো করে শুনবেন, যখন শুক্রের ওপর থেকে রাহুর প্যাসেজ হবে, সেই সময় আমার ঘরে থাকা বিলাসবহুল দ্রব্য, যেটা আমার পরিশ্রম লাঘব করে, সেটা নষ্ট হওয়ার সম্ভাবনা, সেটা থাকবে। তাহলে কিরকম ব্যাপারটা? ধরুন, বাড়ির পরিশ্রম লাঘব করার একটা যন্ত্র হচ্ছে ওয়াশিং মেশিন। সেটা হচ্ছে গিয়ে আমার সিক্স হাউসের, সেটা আমি বাড়ি থেকে নড়াতে চড়াতে পারবো না, সেটা বাড়িতেই থাকবে। যেমন ফ্রিজ, সেটাও বিলাসবহুল দ্রব্য, কিন্তু তার সঙ্গে শনির কোনো অ্যাটাচমেন্ট নেই। ফ্রিজ আমার পরিশ্রমকে লাঘব করছে না সরাসরি, যে আমার খাটনিটাকে কমিয়ে দিচ্ছে। তাহলে ফ্রিজ হচ্ছে কি, আমাকে কিছুটা কমফর্ট দিচ্ছে, আমাকে কিছুটা রেখে খেতে সাহায্য করছে। সেক্ষেত্রে ফ্রিজটা শুধু শুধু শুকনো। কিন্তু যখন এই মেশিনটা আমার শ্রম লাঘব করছে, বাড়িতে রাখা কিছু বিলাসবহুল দ্রব্য যে আমার শ্রমকে লাঘব করছে, সেই ডিভাইসটা খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং সেই জিনিসটা সম্ভাবনার ক্ষেত্রে সেই জিনিসটা সাকসেসফুল, মানে সেই জিনিসটা ডিস্টার্ব হওয়ার কারণে আবার প্রচুর ব্যয় বৃদ্ধি হতে পারে। এবং আমার বাড়ির যে জেনারেল সিস্টেম, সেটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা, সেটাও সৃষ্টি হতে পারে। এই জায়গাটা পরিষ্কার হলো কিনা একটু বলুন। না স্যার, এখানটা ঠিক বুঝতে পারলাম না, আর একবার একটু বলবেন? লক্ষ্য করুন, শুক্রের ওপর থেকে রাহুর প্যাসেজ হচ্ছে। তাহলে শুক্র কি? শুক্র হচ্ছে তৃতীয়। আমি শুক্রকে তৃতীয় ধরছি, শুক্রকে অষ্টম ধরছি। তাহলে তৃতীয় এখানে কি? তৃতীয় এখানে বাড়ির ব্যয়। তাহলে বাড়ির ব্যয় মানে বাড়ির কোনো জিনিসের ব্যয়, বাড়ির ব্যয়। আর এটা হচ্ছে গিয়ে অষ্টম। তাহলে বাড়ির ব্যয়, এটা হচ্ছে গিয়ে শুক্রের ওপর থেকে রাহুর প্যাসেজ ঘটছে। দশা চলছে কি কি? দশা চলছে বুধ শনি রবি, বা বুধ শনি চন্দ্র। তাহলে বুধ শনি রবি যদি হয়, তাহলে বুধ শনি রবিতে যদি এই ঘরটাকে আমরা ধরি, তাহলে বুধ শনি রবিতে এমন কোনো একটা ডিভাইস নষ্ট হবে, যেটা বাড়ির, যেটা বাড়ির। শনি মানে যেটার সঙ্গে পরিশ্রম লেগে আছে। রবি মানে যেটা আমার সিক্স হাউসের সঙ্গে, যেটা খারাপ হবে, নষ্ট হবে, নষ্ট হওয়া, খারাপ হওয়া, এগুলো হচ্ছে সিক্স হাউস। তাহলে যার সঙ্গে পরিশ্রম কানেক্টেড, যার কারণে ক্ষয় হবে, যে আমার বাড়িতে রয়েছে, এবং যাকে আমি বাড়ি থেকে নড়াতে পারছি না। তাহলে এই বিষয়টা, এই ব্যাপারটা আমার মধ্যে পরিষ্কার হলো। তাহলে এইরকম জিনিস কি হতে পারে? একটা এক্সাম্পল আমি দিলাম, সেটা হচ্ছে ওয়াশিং মেশিন হতে পারে। যে মেশিনটা আমার পরিশ্রম, আমার খাটনিকে অনেকটা কমিয়ে দেয়, আমার পরিশ্রমকে কমিয়ে দিয়ে আমার আহ খাটাখাটির জায়গাটাকে কমায়, সেই জিনিসটা খারাপ হয়ে যাবে। এবং তারপরে কি হবে? তারপরে এই কম্বিনেশন, শুক্রের ওপর দিয়ে রাহু থাকতে থাকতে বুধ শনি চন্দ্র চলে আসবে। লক্ষ্য করুন, বুধের দশা, শনির অন্তর্দশা, চন্দ্রের প্রত্যন্তর দশা। এই সময় সেই জিনিসটা আবার কেনা হবে, কারণ সেই সময় সেই জিনিসটা কানেক্টেড হবে কার সাথে? আমার ইচ্ছার সাথে। কারণ চন্দ্র হচ্ছে ফিফথ হাউস। তাহলে ষষ্ঠে যেটা খারাপ হয়ে গেছিল, রবি হচ্ছে ক্ষয়। তাহলে রবিতে যেটা খারাপ হয়ে গেছিল, ফিফথ হাউস অর্থাৎ চন্দ্রে এসে সেটা আমার প্রাপ্তি হবে। এই জায়গাটা পরিষ্কার হলো। মানে চন্দ্রে যে প্রাপ্তি হবে, সেই প্রাপ্তির কারণে কি হবে? শুক্রের ওপর দিয়ে রাহু রয়েছে। তাহলে শুক্রের ওপর দিয়ে রাহু চলার কারণে, শুক্রের ওপর থেকে রাহুর প্যাসেজ হওয়ার কারণে, শুক্রের ওপর দিয়ে রাহুর প্যাসেজ হচ্ছে, সেই সময় কি হবে? শুক্র ওপর দিয়ে রাহুর প্যাসেজে শুক্র এবার অষ্টম হিসেবে অ্যাক্টিভ হবে। শুক্র যেই মাত্র অষ্টম হিসেবে অ্যাক্টিভ হবে বা তৃতীয় হিসেবে অ্যাক্টিভ হবে, তখন নিজে গিয়ে একটা জিনিস, তখন কি হবে? চন্দ্রের ওপর দিয়ে, সরি, শুক্রের ওপর দিয়ে রাহু প্যাসেজ হওয়ার কারণে লোন হবে। এবার যে জিনিসটা হবে, সেটা কিছুটা বিলাসী হবে,
সেটার কারণে ব্যয় হবে, এবং সেই ব্যয়টা হবে লোনের মাধ্যমে। এই জায়গাটা বুঝতে অসুবিধা হলে বলুন। কারোর বুঝতে অসুবিধা হলে বলুন। এই জায়গাটা আর একবার বললে ভালো হয়। তাহলে দুটো 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 দশা আমরা দেখছি, দুটো প্রত্যন্তর দশা। একটা হচ্ছে বুধ শুক্র রবি, আর একটা হচ্ছে বুধ শনি, সরি বুধ শনি রবি, একটা বুধ শনি চন্দ্র। তাহলে বুধ হচ্ছে বাড়ি, আমার স্পাউস ওয়াইফ এই সমস্ত কিছু। শনি হচ্ছে আমার ব্যয়, আমার পরিশ্রমকে ইন্ডিকেট করবে শনি। আর রবি হচ্ছে আমার সিক্স, সিক্স মানে ক্ষয় পরিশ্রম এই সমস্ত। তাহলে এই সময় শুক্রের ওপর থেকে রাহুর প্যাসেজ আমরা বিচার করছি। শুক্রের ওপর থেকে যদি আমরা রাহুর প্যাসেজ বিচার করি, রাহু মুভ করছে শুক্রের ওপর দিয়ে, সেই ক্ষেত্রে কি ঘটছে? সেই ক্ষেত্রে শুক্র সে ইন্ডিকেট করবে বিলাসিতা, শুক্র ইন্ডিকেট করবে থার্ড হাউস। থার্ড মানে হচ্ছে চতুর্থের দ্বাদশ, চতুর্থ মানে হচ্ছে আমার গৃহ, চতুর্থের দ্বাদশ মানে হচ্ছে আমার বাড়ির ব্যয় বা বাড়ির কোনো জিনিসের ব্যয়। সেটা হবে কোনো বিলাসবহুল জিনিস, যেটা আমার পরিশ্রম কমায়। পরিশ্রম কোত্থেকে আসলো? শনির থেকে আসলো। রবিও এখানে যেহেতু ষষ্ঠপতি, সেও শ্রম পরিশ্রম এগুলোকেই দেবে। তো পরিশ্রম কমাচ্ছে কে? সে হচ্ছে আহ পরিশ্রম কমাবে এই ডিভাইসটা, যেটা নষ্ট হওয়ার চান্স আছে শুক্রের ওপর দিয়ে রাহুর প্যাসেজের সময়, এবং যে ডিভাইসটা হচ্ছে বিলাসবহুল ডিভাইস। এটা খুব পরিষ্কার হলো। এরপরে হচ্ছে গিয়ে রবির প্রত্যন্তর দশা পাল্টে চন্দ্রের প্রত্যন্তর দশা আসলো। যেই মাত্র চন্দ্রের প্রত্যন্তর দশা আসলো, যেই মুহূর্তে চন্দ্রের প্রত্যন্তর দশা আসলো, বুধ শনি চন্দ্র, বুধ শনি চন্দ্র যেই মুহূর্তে চন্দ্রের প্রত্যন্তর দশা আসলো, সেই সময় কি হচ্ছে? চন্দ্রের প্রত্যন্তর দশায় চন্দ্র হচ্ছে পঞ্চমপতি, মনের ইচ্ছা পূরণের একটা জায়গা সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে মনের ইচ্ছে পূরণ থেকে হচ্ছে 5 নম্বর ঘর থেকে। সেই সময়ও শুক্রের উপরে রাহু থাকছে। তাহলে এই সময়ও শুক্রের উপরে রাহু অবস্থান করে রয়েছে, এবং যেহেতু রাহু এই সময় এই জায়গাটায় অবস্থান করে রয়েছে, তার কারণে ব্যয় বৃদ্ধি পাবে। এবং শুক্রের উপর থেকে রাহুর মুভমেন্টের কারণে, শুক্রের উপর থেকে রাহুর মুভমেন্ট হওয়ার কারণে, এই যেহেতু এটা 8 নম্বর ঘরকে ইন্ডিকেট করছে শুক্র, 8 নম্বর মানে হচ্ছে ঋণ, 2 নম্বর অর্থ হচ্ছে সঞ্চিত ধন, এবং 8 নম্বর ঘর হচ্ছে ঠিক উল্টো, সেটা হচ্ছে ঋণ। তাহলে এই ঋণ যখন হচ্ছে, ঋণ মানে হচ্ছে কোনো কার্ডের ইউজ, ইএমআই, কোনো না কোনো প্রসেসে, সেইখানে হচ্ছে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা সেটা হচ্ছে গিয়ে বাড়বে, এবং তার কারণে যথেষ্ট বিলাসবহুল দ্রব্য কেনা হবে, এবং সেখানে হচ্ছে গিয়ে উম জাতকের প্রচুর ব্যয় বৃদ্ধি হতে দেখতে পাওয়া যাবে। এবার পরিষ্কার হয়েছে মোটামুটি? কারোর পরিষ্কার অসুবিধা? এর পরের যে ট্রানজিটটা, এর পরের ঠিক ট্রানজিটটা হচ্ছে বুধ শনি মঙ্গল। সেটা হচ্ছে 13/4/2025 থেকে 9/6/2025। এই যে প্রত্যন্তর দশা, আমরা ধরে নেবো এই সময় মঙ্গলটা অ্যাক্টিভ হবে এবং মঙ্গল এখানেই থাকবে। তাহলে এই যে মঙ্গল এই জায়গাটাতে রয়েছে, এই যে মঙ্গল এই জায়গাটাতে রইলো, মঙ্গলটা এই জায়গাটাতে থাকবার কারণে কি হলো? এখানে মঙ্গলটা অ্যাক্টিভ। এবার এই সময় জুন মাসে রাহু এখানে সরে এসছে ট্রানজিটে, এবং মঙ্গলের দৃষ্টি সেটা কিন্তু সরাসরি রাহুর উপরে গিয়ে পড়ছে। শনিদেব তিনি এই ঘর থেকে এই ঘরে চলে এসছেন, এবং তাহলে শনিদেব এই ঘরটায় চলে এসছেন,
এবং শনিদেব এই ঘরটায় চলে আসার সঙ্গে সঙ্গে মঙ্গলের সঙ্গে তার ত্রিকোণ সম্পর্ক সৃষ্টি হয়েছে। তাহলে এই যে শনির সঙ্গে মঙ্গলের সম্পর্ক সৃষ্টি হলো, শনির সঙ্গে মঙ্গলের এই সম্পর্ক সৃষ্টি হওয়ায় আঘাত প্রাপ্তি, সমস্যা, ব্যথা, যন্ত্রণা এগুলো বাড়বে। লগ্নে শনি ট্রানজিট হওয়ার সঙ্গে সঙ্গেই জাতকের মধ্যে বাস্তব বোধ, রিয়ালিটি, ফিলিংস অফ রিয়ালিটি ক্রিয়েটেড হতে শুরু করবে। তাহলে শনির সঙ্গে যখনই হচ্ছে গিয়ে শনি শুক্রের উপরে আসবে, তখনই ফিলিংস অফ রিয়ালিটি ক্রিয়েটেড হতে শুরু করবে। দ্বাদশপতি অষ্টমপতির উপরে আসছে, খেয়াল রাখবেন, দ্বাদশপতি অষ্টমপতির উপরে আসছে। দ্বাদশ মানে হচ্ছে ব্যয়, আর অষ্টম মানে হচ্ছে আয়ু। তাহলে শনি যখন শুক্রের উপর দিয়ে প্যাসেজ করবে, সেই সময় কিন্তু অবশ্যই আয়ু সংক্রান্ত একটা সমস্যা, একটা প্রশ্ন চিহ্ন সেটা কাজ করতে দেখতে পাওয়া যাবে। তাহলে দ্বাদশপতি যখন অষ্টমপতির উপর দিয়ে পাস করবে, তখন সেটা শরীরের জন্য ঘাতক। এবং এই সময় দ্বাদশে রাহু থাকবে। দ্বাদশে রাহুর উপরে সরাসরি দৃষ্টি পড়বে কার? মঙ্গলের। এই যে দ্বাদশে রাহু থাকবে, সরাসরি মঙ্গলের দৃষ্টি পড়বে, এর কারণে এই জাতকের কিন্তু অ্যাক্সিডেন্ট, আঘাত প্রাপ্তি, মৃত্যুতুল্য কষ্ট এইগুলো হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। আচ্ছা, আর কোনো অসুবিধা এই সেকেন্ড পরের পয়েন্টটাতে বুঝতে কোনো সমস্যা? স্যার, আহ, শনি মঙ্গলের ত্রিকোণে আসার সঙ্গে সঙ্গে ওটা হলো, ওইটা একটু বলবেন কি ত্রিকোণে আসলে কি হয়? ত্রিকোণে আসলে, ত্রিকোণ মানে হচ্ছে এরা একই তত্ত্বের মাধ্যমে কানেক্টেড হয়। যখনই কোনো গ্রহ, যেমন যে কোনো গ্রহ, তারা যখন একটার সঙ্গে আরেকটা ত্রিকোণ সম্পর্কে থাকে, তখন এদের মধ্যে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যায়। ত্রিকোণ মানে এরা একই তত্ত্বে আছে। এবং এই সময় শনির ঘরগুলোর উপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে। শনির ঘর এটার উপরে মঙ্গলের, সরি, সেকেন্ড, এইখানটাতে মঙ্গলের দৃষ্টি পড়বে, এই ঘরটার উপরে মঙ্গলের দৃষ্টি পড়বে। ফলে এই যে মঙ্গলের দৃষ্টি পড়ছে এই দুটো ঘরের উপরে, এবং শনি মঙ্গলের সঙ্গে ত্রিকোণে অবস্থান করছেন, এটা একটা সম্পর্ক তৈরি করবে যে শনির মঙ্গলের সঙ্গে একটা কানেক্টিভিটি তৈরি হলো। তবে শনির থেকেও বড় যেটা সম্ভব, মানে গন্ডগোলের জিনিস, সেটা হচ্ছে রাহু। রাহু এই ঘরটায় থাকবে, আর এই ঘরটাতে তখন শনি থাকবে। এবং এই ঘরটাতে শনি থাকবার কারণে তখন হচ্ছে গিয়ে রাহুর প্রভাব শনির উপরে পড়বে, মঙ্গলের দৃষ্টি রাহুর উপর থাকবে। ফলে এই সময় একটা ঘাতক কম্বিনেশন সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। এবং যেহেতু অন্তর্দশা শনির, প্রত্যন্তর্দশা মঙ্গলের, বিপদ কিন্তু মারাত্মক ভাবে রয়েছে। স্যার, রাহু তো এখানে জল তত্ত্বেই আছে, সেটাও কি এফেক্ট করবে? এখন তো রাহু জল তত্ত্বে আছে, রাহু ওই সময় এই তত্ত্বে চলে আসবে, বায়ু তত্ত্বে চলে আসবে। হ্যাঁ। তবে ওনার নিজের রাহুর একটা দৃষ্টি রয়েছে লগ্নের ওপরে। লগ্নে রাহুর দৃষ্টি ওনার ক্ষয় করাচ্ছে, এবং সেই রাহু যখন দ্বাদশে আসবে, তখন ক্ষয়ের মাত্রাটা বাড়তে দেখতে পাওয়া যাবে। মানে রাহুর দৃষ্টি এই দশায় এটা খুবই বাজে একটা এফেক্ট ক্রিয়েট করবে, খুবই বাজে। স্যার, বৃহস্পতি তো উম, মিথুন রাশিতে চলে আসবে, তো ওর নবম দৃষ্টিটা রাহুর উপরে থাকবে, তখন একটু ও থাকবে, ব্যালেন্স থাকবে না? এক্স্যাক্টলি, বৃহস্পতিটা রাহুর উপরে যখন থাকবে, তখন ঘটনাটা এইভাবে ঘটবে, বৃহস্পতিটা মিথুনে এইভাবে ঢুকবে, আর রাহুটা এখানে এইভাবে ঢুকবে। মানে এর মধ্যে ডিস্টেন্স যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 3 ঘর, মানে হচ্ছে 33-90 ডিগ্রি। কিন্তু অ্যাক্টিভ দৃষ্টি হতে গেলে অ্যাটলিস্ট 120 ডিগ্রি লাগবে। মানে এই
রাহুটা হচ্ছে গিয়ে, বৃহস্পতিরা মোটামুটি এরকম জায়গায় আসবে, আর রাহুটাও মোটামুটি এরকম জায়গায় আসবে। তার মানে এ কিছুটা ডিগ্রি, অ্যাটলিস্ট এ 10-12 ডিগ্রি সরে আসবে, এই গ্রহটাও 10-12 ডিগ্রি সরে আসবে। তখন হচ্ছে গিয়ে মানে দুজনের মধ্যে 120 ডিগ্রি ডিফারেন্স হবে। তখন এই বৃহস্পতির দৃষ্টি রাহুর উপর এফেক্টিভ হবে। তার আগে বৃহস্পতির দৃষ্টি কিন্তু রাহুর উপর এক্স্যাক্টলি পড়ছে না। এবার দেবেশবাবু পরিষ্কার হলো? হ্যাঁ স্যার। স্যার আমি এর জন্য জিজ্ঞাসা করছিলাম, মাঝে মাঝে দেখি অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, তাদের চার্ট খুলে দেখি যে যখনই কোনো একটা ভাব চেঞ্জ হয়, একটা রাশি চেঞ্জ হয়, তখনই অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। তার মানে তখন বুঝতে পারি যে রাশি চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে কিছু না কিছু ঘটে যায়। হ্যাঁ, এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটছে। তাহলে এই পর্যন্ত বুঝতে কারোর কোনো সমস্যা? জটিল পড়াশোনা। তারপরে যে ট্রানজিট, তারপরের যে দশা, বুধ বৃহস্পতি শনি। বুধ বৃহস্পতি শনির দশা হচ্ছে গিয়ে 4-11-2025। এই সময় থেকে ভদ্রলোক পুরোপুরি স্টেবল। কেন স্টেবল ভদ্রলোক? কারণ হচ্ছে গিয়ে এই সময় থেকে, এই যে আহ বুধ শনি বৃহস্পতি, এই সময় থেকে বৃহস্পতি তার হচ্ছে গিয়ে তিনি লগ্নের অধিপতি, এবং সেই সময় থেকে রাহু বৃহস্পতি পরস্পরকে স্টেবল করা শুরু করেছে। বৃহস্পতি রাহু এখান থেকে, বৃহস্পতি মিথুনের মধ্যে ধীরে ধীরে ঢুকছে, আর এদিকে রাহু ধীরে ধীরে মীন থেকে কুম্ভের মধ্যে ভিতরের দিকে প্রবেশ করছে। যত এরা প্রবেশ করবে, মোটামুটি দুজনের গ্যাপ যেই মুহূর্তে 120 ডিগ্রি হতে শুরু করবে, তখন কিন্তু এদের মধ্যে অ্যাটাচমেন্ট, ক্লোজনেস, ত্রিকোণ সম্পর্ক ভীষণভাবে বেড়ে যাবে। এবং সেই সময় হচ্ছে গিয়ে কোন রকম কোন দুশ্চিন্তাবিহীন ভাবে বৃহস্পতি রাহুকে কন্ট্রোল করবে। এই লোকটার নিজেরই বৃহস্পতি এই ঘরে আছে, ফলে এই বৃহস্পতি এর রাহুকে ব্যালেন্স করবে। ফলে নিশ্চিন্তে এই মানুষটার ইমপ্রুভমেন্ট হবে। কারোর তো কোনো স্যার অসুবিধা? স্যার হ্যাঁ, লগ্নপতি তো দ্বাদশে আছে, সেই ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের কিছু প্রবলেম? অবশ্যই দুর্বল হবে। এবং যেহেতু বৃহস্পতির অন্তর্দশা আসছে, প্রত্যন্তর দশা আসছে, এই প্রত্যন্তর দশায় কিছুটা বেটারমেন্ট পাবে। আদারওয়াইজ তার আগের গুলো, রবি বুধ, রবি শনি চন্দ্র, রবি শনি মঙ্গল, রবি শনি রাহু, এগুলোতে ভীষণ রকম সমস্যা দেখতে পাওয়া যাবে। এইগুলোতে কিন্তু শান্তি, তুষ্টি, ভালো থাকা, এই ব্যাপারগুলি থাকছে। প্রবলেম কোনো না কোনো দিক থেকে আসবে এবং যথেষ্ট ভোগান্তি দেবে। এবং এই প্রবলেম গুলো আসার মূল কারণ, সেটা হচ্ছে ট্রানজিটে অনুকূল ধীরে ধীরে মুভমেন্ট দ্বাদশ ভাবের দিকে। তার সঙ্গে সঙ্গে দশা, সেটাও সাপোর্টিভ হচ্ছে না। দশা সাপোর্টিভ হলে প্রবলেম অনেক কমতে দেখতে পাওয়া যায়, কিন্তু দশা তো সাপোর্টিভ হয়নি, তার জন্য প্রবলেম গুলো কমছে না। পরিষ্কার হলো? মোটামুটি আমরা বেসিক ব্যাপারগুলো জানতে পারলাম, যে দশা, ট্রানজিট, এগুলোকে কিভাবে কন্ট্রোল করবো বা কিভাবে এগুলো থেকে প্রেডিক্ট করবো।
কারোর অসুবিধা হলে ভিডিওটা পোস্ট করবার পরে একটু দেখে নেবেন, দেখে নেওয়ার পরে তারপরে হচ্ছে গিয়ে দরকার হলে আরেকবার আমরা ডিসকাস করে নেবো। ইতিমধ্যে আমি একটু সিলেবাসটা দেখে নিই। বিংশোত্তরী দশা ট্রানজিট আমরা হলো টাইমিং অফ ইভেন্ট মোটামুটি তো আমরা বুঝতে পারলাম কিভাবে ইভেন্ট ক্যালকুলেশন করব। উম, একটুখানি লক্ষ্য করুন, আমি দশাটাকে একটু চেঞ্জ করেছি। আগে আমাদের যেটা প্রত্যন্তর দশার ডিভিশন ছিল সেটাকে সরিয়ে দিয়ে আমি অন্তর্দশার ডিভিশনটা নিয়ে এসেছি। এবার এই ভদ্রলোক এসে যদি আপনাকে প্রশ্ন করে যে আমার কবে বিয়ে হতে পারে, বা আমাদের বিয়ে হওয়ার যোগ কিরকম ছিল, কোন সময় বিয়ে হওয়ার একটা চান্সেস ছিল, সেটা একটুখানি দেখে বলুন। তো বিয়ে হওয়ার যোগ, বিয়ে হওয়ার কম্বিনেশন, এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করবো? বিয়ে আমরা ইতিমধ্যেই জেনেছি কিভাবে বিয়ে হয়, কি কম্বিনেশনে কি যোগে বিয়ে হয়। তাহলে সপ্তম পতির দশা, সপ্তম ভাবে দৃষ্টিকারক গ্রহের দশা, সপ্তম ভাবে বসে থাকা গ্রহের দশা, সেগুলোর মধ্যে বিয়ে হওয়ার চান্স হবে। তো সপ্তমে বসে আছে দেখুন প্লুটো, প্লুটোর দশায় তো বিয়ে হওয়ার জায়গা নেই। সরি, স্যার বুধ শুক্র কি বুধ বৃহস্পতি? বুধ শুক্র। বুধ বৃহস্পতিতে, বৃহস্পতির দ্বাদশে রয়েছে লগ্নপতি, বুধ বৃহস্পতির দশায় বিয়ে হতে পারে, অবশ্যই পারে। কিন্তু এখানে বুধ শুক্রের সম্ভাবনা হচ্ছে সবচেয়ে বেশি। কেন বেশি? কারণ হচ্ছে কি শুক্র লগ্নে বসে আছে, নাম্বার ওয়ান পয়েন্ট। নাম্বার ওয়ান পয়েন্ট, শুক্র হচ্ছে গিয়ে লগ্নে বসে এই ঘরটাকে দেখছে। নাম্বার টু কি, তাম ত্রিকোণে বিয়ে হয়। তাম ত্রিকোণ কি কি? 3, 7, 11, 3, 7, 11, 3 নম্বর ঘরের অধিপতি যে হচ্ছে শুক্র, সে দৃষ্টি দিয়ে রয়েছে। আরেকটা পয়েন্ট কি, আরেকটা পয়েন্ট আমাদের লাগবে, কোনো একটা সিচুয়েশন যেখানে গোচরে আমরা বৃহস্পতির একটা ইম্প্যাক্ট পাবো সপ্তম ভাবের উপরে। সেটা লগ্ন সাপেক্ষেও হতে পারে, সেটা চন্দ্র সাপেক্ষেও হতে পারে। তো একটুখানি গোচরটা দেখলেই বুঝতে পারবেন যে বৃহস্পতি এখন কোথায় রয়েছে। কেউ বলতে পারেন বৃহস্পতি কোথায় রয়েছে? বৃষ রাশিতে। বৃষ রাশিতে। বৃষ রাশিতে বৃহস্পতি ছিল। বৃহস্পতির পুরো রাশি চক্রকে এক পাক ঘুরতে কতটা সময় লাগে? 12 বছর। 12 বছর। এখন এটা হচ্ছে 2024 শেষ, আর আমরা হিসেব করছি 2012। আমরা ঠিক 12 বছর আগের ঘটনা। তার মানে সেই সময় এখান থেকে বৃহস্পতি ট্রানজিট হচ্ছিল, বৃহস্পতি এই এরকম ভাবে প্যাসেজ করছিল এই এই ঘরগুলোর মধ্যে। মানে এই ঘরগুলোর মধ্যে বৃহস্পতি মুভমেন্ট হচ্ছিল, এবং বৃহস্পতির মুভমেন্ট যখন এই ঘরগুলোর উপর দিয়ে হয়েছে, স্পেশালি যখন এই ঘরটার উপর থেকে বুধ সপ্তমপতির উপর দিয়ে যখন বৃহস্পতির মুভমেন্ট হয়েছে, সেই সময় বৃহস্পতি বিবাহটা দিয়ে গেছে। তাহলে সপ্তমপতি বুধের উপর থেকে মুভমেন্ট কবে হয়েছে সেটা দেখে আমরা এর বিবাহের টাইমটা মোটামুটি বলতে পারবো, কাছাকাছি টাইমে আসতে পারবো। এবং এক্স্যাক্টলি ওই টাইমেই এর বিয়ে হয়েছে, ওই 11-12 বছর আগে, 12 বছর আগে মোটামুটি এর বিয়ে হয়েছে। তো সেটাই আমাদের এখানেও আসছে যে বছর 12 আগে আর কি এর বিয়ে হয়েছে, এবং এর লেট ইস্যুর ব্যাপার ছিল। বাচ্চাগুলো খুব একটা বড় বাচ্চা নয়, ছোট বাচ্চা। আচ্ছা, এটা বুঝতে কারোর অসুবিধা?
এটা বুঝতে কারোর সমস্যা? স্যার, হুম। হ্যাঁ বলছি, যখন বুধ বৃহস্পতির উপর দিয়ে প্যাসেজ করছিল সেটাও তো হতে পারে। বৃহস্পতির উপর দিয়ে বুধ তো বছরে একবার করে প্যাসেজ করে। হুম হুম হুম। তো সেই প্যাসেজটাকে আমরা অতটা ভ্যালু দিতে পারবো না। আর যখনই এই ট্রানজিটে বড় ইভেন্ট হয়, তখন বুধ, শুক্র, চন্দ্র, রবি, শুক্র এরা সব প্রিপেয়ারিং প্ল্যানেট হিসেবে কাজ করে। সিচুয়েশনটা বৃহস্পতি, রাহু, শনি, মঙ্গল এরা ক্রিয়েট করলো। বুধ হচ্ছে কি এমন একটা ছোট্ট ঘটনা ঘটিয়ে দেবে, সেই ঘটনাতে একটা বড় কিছু হয়ে যাবে। উম, মানে এনভায়রনমেন্টটা আগে থেকে তৈরি থাকলো, এবার সেই এনভায়রনমেন্টে ওই গ্রহটা এসে কিছু একটা করলো, বুধ শুক্র এরা, এটা হচ্ছে ট্রিগার করে দিল। বন্দুকের মধ্যে গুলি টুলি ভরা সমস্তটাই রাহু, বৃহস্পতি, শনি, কেতু, মঙ্গল এরা করবে। তারপরে একটা ইনস্ট্যান্ট স্পট, একটা ওই হয় না দেশলাইয়ের কাঠি জাস্ট ছিটিয়ে দেবো আর সঙ্গে সঙ্গে দাহু করে আগুন জ্বলে উঠবে, সেইটা হচ্ছে গিয়ে করবে ওই বুধ, শুক্র, রবি, চন্দ্র, এই সমস্ত গ্রহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। তাহলে এইভাবে আমরা টাইমিং অফ ইভেন্টস ক্যালকুলেট করবার চেষ্টা করব। এছাড়াও আমাদের ভৃগু নন্দী নাড়ি পদ্ধতি রয়েছে, পিএনএন সিস্টেম। সেইখানে আমরা আরেকটা প্রসেস ইউজ করতে পারি, সেটা আমি একটুখানি বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে, কিন্তু ব্যাপারটা খুব জটিল। খুব ঠান্ডা মাথায় শুনবে। এটা বেসিক্যালি পিওর ভৃগুনন্দী নাড়ি নয়। এটা হচ্ছে গিয়ে ওই একটা কথা আছে না, চোরের ওপর বাটপাড়ি টাইপের ব্যাপার। তো এটা হচ্ছে সেই প্রসেস। এরকম প্রসেস যেমন হচ্ছে গিয়ে ধরুন এটা আমার মেইন কুণ্ডলী, আমার ক্ষেত্রে বুধ। আমাদের এই প্রসেসে ধরে নিতে হয় প্রত্যেকটা গ্রহ এক বছরে একটা ঘর মুভ করে। জন্মের পর থেকে প্রত্যেক বছর একটা গ্রহ একটা ঘর মুভ করে। তাহলে বুধ এখান থেকে এখানে আসবে এক বছরে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। হুম। তাহলে এইখান থেকে মুভমেন্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে এইভাবে ঘুরতে হবে প্রত্যেকটা গ্রহ। তাহলে এখানে বিয়ের কারক গ্রহ কি, সে হচ্ছে বুধ। তাহলে বুধের এই ঘুরিয়ে আমরা বুঝতে পারলাম কি, বুধটাকে কিন্তু ইনক্লুড করতে হবে, এটা কিন্তু ইনক্লুডেড। মানে বুধ থেকে গণনা শুরু হবে। বুধ থেকে গণনা শুরু হয়ে আমার বুধে আসতে আমার সময় লাগবে 13 বছর। মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। মানে 12 প্লাস 12 প্লাস 1, দুপাক ঘুরে আসতে কত সময় লাগবে? 24 প্লাস 1। এখান থেকে 12 প্লাস 1 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 প্লাস 1। এই প্লাস 1-এ আমাদের 25। তাহলে এই ঘরটাতে আমরা কত কত বয়স পাবো? যেখানটাতে বুধ আছে সেই ঘরটাতে বুধেরই ঘুরে আসতে বারবার টাইম লাগবে কত? 25 বছর অথবা 12 বছর, 13 বছর। তাহলে 13-র পরে 25, 25-এর পরে কত? 37। তাহলে এই লোকটার বিবাহের সময় কখন হবে? তাহলে যখন বুধের ওপর দৃষ্টি দেবে, বুধ যখন বুধের ওপর দিয়ে প্যাসেজ করবে, বুধ যখন সপ্তম ভাবের উপর দিয়ে প্যাসেজ করবে। তাহলে মোটামুটি এই তিনটে। মানে এই বয়সটা কত? এটা হচ্ছে 37। 36 প্লাস 1 বোঝালাম, তার থেকে 3 কম। তাহলে 34, 35, 36, 37। তাহলে এটা হচ্ছে 34। আর এটা কত? এটা হচ্ছে 37, 38, 39, 40। তাহলে 40 বছর বয়স। কোন লোকটার বয়স কত? কোন লোকটার বয়স হচ্ছে গিয়ে 51 বছর। তাহলে 51 থেকে 11 বাদ দাও। 51 থেকে 11 বাদ দিলে পরে আমাদের আসবে হচ্ছে গিয়ে 40। আর এইখান থেকে আমার ওর অ্যাকচুয়াল বয়সের থেকে 12 বাদ দিলেও সেটা প্রায় বৃহস্পতির এই জায়গাটাকে ইন্ডিকেট করে।
সুতরাং আমাদের টাইমিং অফ ইভেন্টস ক্যালকুলেট করা খুব একটা টাফ হলো না। যদিও যখন কোনো একটা ইভেন্টকে খুঁজে বার করতে হবে রাশি চক্রে, সেটা সত্যি সত্যি কঠিন, এবং কঠিন মানে মারাত্মক কঠিন। এবার এই পার্টটা বুঝতে কার কোথাও অসুবিধা হলো একটু বলে ফেলুন। স্যার আরেকবার একটু বলবেন? স্যার আরেকবার বলুন, ওই একবার একবার 1 বছর করে হওয়ার পরে যে হিসেবটা, ওটা গন্ডগোল হয়ে গেল। ঠিক আছে, ধরুন এই লোকটা এসে হচ্ছে গিয়ে প্রশ্ন করলো যে আমি একটা অ্যাক্টিং ইনস্টিটিউট খুলতে চাই। আমি একটা অ্যাক্টিং ইনস্টিটিউট খুলবো, এবং সেটা হচ্ছে গিয়ে আমি কোন সময় খুললে পরে সাকসেস আসবে, কোন বয়সে, কোন বছরে। তাহলে অ্যাক্টিং হচ্ছে আমার থার্ড, থার্ড লর্ড সে হচ্ছে শুক্র, সে লগ্নে আছে। এবং অ্যাক্টিং ইনস্টিটিউটটা যেহেতু একটা প্রফেশন হিসেবে ট্রিটেড, তো সেই ক্ষেত্রে শুক্রকে আমরা ধরে নেবো যে শুক্রই এখানে অ্যাক্টিং ইনস্টিটিউটকে সাপোর্ট করছে। মানে কোন সময় খুলবে, এবার শুক্রকে আমরা রোটেট করি। শুক্রকে প্রথম রোটেট করালে এইখানটা 13 বছর পরে শুক্র আবার এখানে ওই ডিএনএ অনুসারে, ভৃগুনন্দিনী সিস্টেম অনুসারে এখানে এসে উপস্থিত হবে 13 বছর। তারপরে 25, তারপরে হচ্ছে গিয়ে 37। তাহলে ওর এই এই কাজটা হওয়ার জন্য শুক্রকে আইদার থার্ড হাউসে থাকা দরকার, কিংবা শুক্রকে একাদশ ঘরে থাকা দরকার, কিংবা অ্যাটলিস্ট নবমে থাকলে পরেও চলবে। বলে শুক্র এই ঘরটাতে আসছে 25-এ, এই ঘরটাতে কখন আসবে? 26, 27-এ। 27-এর পরে 28, 29, 30, 31, 32, 33, 33, 33, 34। তাহলে আমাদের প্রথম কথা হলো এটা হচ্ছে 25, 26, 27। তাহলে 27, তারপরে কত সালে হতে পারে? 27-এর পরে হচ্ছে উম শুক্রের উপর শুক্রের দৃষ্টি পড়ে এই ঘরটা। তাহলে হচ্ছে গিয়ে 25, 25, 26, 27, 28, 29, 30, 31। তাই শুক্র এই মুভমেন্ট, এইখান থেকে যখন শুক্র মুভ করবে, এখান থেকে যখন শুক্র মুভ করবে, তখন হচ্ছে গিয়ে বয়সটা ওই 30, 31 মতো হবে। আর যখন শুক্র আরেকবার ফিরে আসবে, বা যখন হচ্ছে গিয়ে শুক্র উম নিজের উপর থেকেই প্যাসেজ করবে, বা এই ঘরটাতে দৃষ্টি দেবে, বা লগ্নে এসে উপস্থিত হবে, মানে লগ্নে শুক্রকে এসে উপস্থিত হতে সময় লাগবে হচ্ছে গিয়ে 37 বছর। আর তার এই যে ঘরটা থার্ড হাউস, থার্ড হাউসে খুব একটা যে এফেক্টিভ হবে তা নয়, তো বরঞ্চ এই সপ্তমে শুক্রটাই বেশি এফেক্টিভ হবে। সপ্তমে যখন শুক্র এসে এফেক্টিভ হয়ে বসবে, তখন সে আরো 7 বছরের ডিফারেন্স, মানে 37 আর 7-এ 43, 37 আর 10, 7-এ হচ্ছে কি 43, 44। আর এদিকে হচ্ছে 37-এর থেকে যদি আমরা 8 বিয়োগ করি, 29। তাহলে এই যে টাইম স্প্যান, এই দুটো সময়ে এর হচ্ছে গিয়ে ওই কাজটা করবার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। সে এই টাইমটাতে অ্যাক্টিং ইনস্টিটিউট খুললে পরে এর লাভটা বেশি হবে। এবার আমরা হচ্ছে গিয়ে আরেকবার বিয়ের জায়গাটাতে চলে আসি। ব্যাস, এবার আমরা একটুখানি বিয়ের জায়গাটাতে দেখি। বিয়ে আমরা কি বললাম? বিয়ের আমাদের এখানে গ্রহ হচ্ছে গিয়ে বুধ। কেন বুধকে দিলাম আমরা? বুধ হচ্ছে সপ্তমপতি এবং চতুর্থপতি। তাহলে কখন কখন বিয়ে হতে পারে? বিয়ে হওয়ার টাইম হচ্ছে যখন বুধের ওপর দিয়ে বুধ যাবে, যখন 7 নম্বর ঘরের ওপর থেকে বুধ যাবে, আর যখন হচ্ছে গিয়ে মোটামুটি লগ্নের ওপর দিয়ে বুধ যাবে। এটা কিন্তু বুধের ট্রানজিট নয়। এই ক্ষেত্রে ধরে নিতে হবে প্রত্যেকটা গ্রহের ক্ষমতা হচ্ছে সমান, এবং প্রত্যেকটা গ্রহ সমান সমান টাইমে সমান সমান দূরত্ব অতিক্রম করে। প্রত্যেকটা গ্রহ একটা রাশিতে 1 বছর থাকে। তাহলে যে গ্রহ যেই ঘরে আছে, সেই ঘরে আবার ফিরে আসতে সময় লাগবে 12 প্লাস, যদি আবার ফিরে আসে তাহলে 24 প্লাস 1।
তারপরে যদি আসে 36+1 মানে 37, তাহলে এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এই ভদ্রলোকের একটু লেট এজে ম্যারেজ হয়েছে, তাহলে 37। তাহলে 37 বছর, এই সময় যদি এই লোকটার বিয়ে হয়, যদি 37 বছরের লোকটার বিয়ে হয়, তাহলে এই এই টাইমে, এর অ্যারাউন্ড টাইমে কোন কোন টাইম আমরা পাচ্ছি? নম্বর টাইম হচ্ছে আমরা পাচ্ছি যখন শুক্র 37 বছর পরে এই জায়গাটা থাকবে, এটা হচ্ছে 37 বছর। এরপরে কখন পাচ্ছি? সেটা হচ্ছে বুধের উপর দিয়ে শুক্র যাবে, 37, 38, 39, 40। আর তারপরে হচ্ছে কি 7 নম্বর ঘর থেকে যাবে 40, 41, 42, 43। তাহলে এইখানে যখন হচ্ছে গিয়ে শুক্র মানে চলমান লগ্নে প্রবেশ করবে, এটা আমাদের কোন রকম জটিল হিসাব নয়, প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা রাশিতে 1 বছর থাকে, একদম সোজা হিসাব। মানে এই হিসেবে যেখানে পড়ছে সেটাকে দাঁড় করিয়ে আমাদেরকে প্রেডিক্ট করতে হবে। এখানে এই রোটেশনটা হচ্ছে ভীষণ ভীষণ রকম গুরুত্বপূর্ণ। রোটেশনটার উপরেই ডিপেন্ড করবে আলটিমেটলি আমার প্রেডিকশন কেমন হবে। এবার ধরুন কেউ একজন এসে বললো যে আমি চাকরি কত বছর বয়সে পাবো, তাহলে এখানে চাকরি কে দেবে? দশমপতি। তাহলে প্রথম কাজ কি? চাকরির যোগ আছে কিনা দেখে নেবেন। চাকরির যোগ থেকে গেল, আপনি বুঝে গেলেন এ চাকরি পাবে, এ চাকরি করবে। যেমন এই লোকটার পক্ষে চাকরি করাটা খুব মুশকিল, এই লোকটা চাকরি করতে চাইবে না, চাকরি করার জন্য বড় কঠিন। তাহলে এই যদি বিজনেস করে, বা এই যদি যদি এই লোকটা চাকরি করতো, তাহলে এখানে কারক গ্রহকে বৃহস্পতি, তাহলে বৃহস্পতিকে নিয়ে আমাকে এই রোটেশনটা করাতে হবে। যে যখন বৃহস্পতি এখানে আসবে, যখন বৃহস্পতি এখানে যাবে, যখন বৃহস্পতি এখানে যাবে, এই ঘরগুলো হচ্ছে গিয়ে চাকরি পাওয়ার জন্য সুটেবল ঘর। তাহলে এইগুলো কোথা থেকে যাবে? ট্রানজিটে যাবে। তাহলে প্রথম ঘরটা কোথায়? প্রথম ঘরটা হচ্ছে বর্তমান বৃহস্পতি থেকে 2 ঘর আগে। বর্তমান বৃহস্পতি কখন আসবে? 25। তাহলে 2 ঘর আগে, 2 বছর আগে, তার মানে 23। তাহলে প্রথমেই ও যখন প্রবেশ করবে, দশম ঘরে বৃহস্পতি এসে ঘুরবে চলমান লগ্ন সাপেক্ষে, তখন হচ্ছে গিয়ে তোমার চাকরি প্রাপ্তির যোগ সৃষ্টি হবে। তারপরে কবে হবে? তারপরে হচ্ছে গিয়ে যখন বৃহস্পতির উপর বৃহস্পতি প্যাসেজ করবে, তাহলে সেটা কখন? সেটা হচ্ছে 25-এ। তাহলে 23, 25-এ চাকরি পাওয়ার যোগ রইলো। তারপরে কখন? এই বৃহস্পতি যখন এই ঘরে যাবে দ্বিতীয় ভাবে, তখন চাকরি পাওয়া, পরিবর্তন ইত্যাদির একটা যোগ তৈরি হবে। যাদের চাকরি নেই তারা চাকরি পাবেন, আর যাদের চাকরি আছে তাদের পরিবর্তনের সুযোগ আসবে। তাহলে এই যে বৃহস্পতি, এই বৃহস্পতির উপর দিয়ে প্যাসেজ করে লগ্নে ঢুকলো, এর ফলে কিন্তু আহ জাতকের কিছু অর্থ প্রাপ্তি, কিছু টাকা পয়সা প্রাপ্তি এগুলো দেখতে পাওয়া যায়। চলমান লগ্ন বিষয়টা পরিষ্কার হলো? চলমান গ্রহ, মুভিং এই ট্রানজিট, যেটাকে আমরা ঘোরালাম, এটা কিন্তু ট্রু ট্রানজিট নয়, আবারও বলছি, এই পদ্ধতি ট্রু ট্রানজিট পদ্ধতি নয়। এই পদ্ধতি ব্যবহারে অনেক অনেক মানুষ পাত হয়ে যান এই পদ্ধতি ব্যবহারে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে, এই পদ্ধতির যে অথেন্টিসিটি, সেটা নিয়ে কিন্তু প্রচুর সংশয় আছে। প্রচুর মানুষের প্রচুর জিনিস মেলায় এই ভৃগু নন্দী নারী, কিন্তু বহু মানুষের ক্ষেত্রে একদম মেলাতে পারে না। আচ্ছা, এই জায়গাটা বুঝতে কারোর অসুবিধা হলে বলুন, আরেকবার বলবো। আর কারোর কোনো প্রশ্ন? স্যার এটা কি বয়স সাপেক্ষে ক্যালকুলেশন করা যাবে? বয়স সাপেক্ষে, বয়স সাপেক্ষে। ধরুন কোনো একজন মানুষ এসে বলছেন যে আমার ছেলের বিয়ে হচ্ছে না, একটু দেখে বলুন। তাহলে ছেলে কোথায় দেখবো আমরা? ছেলে হচ্ছে গিয়ে এই ঘরটা, তার বউ সেটা হচ্ছে এই ঘরটা, তার মানে অধিপতি হচ্ছেন শনি। তাহলে এই মানুষ যদি বলেন যে আমার বিয়ে হচ্ছে না, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো, তাহলে সেটা হবে না। কারণ একাদশ থেকে, এই ঘরটা থেকে, এই ঘরটার অধিপতি তিনি শনি হয়ে তিনি বসে রয়েছেন এই ঘরটায়।
তাহলে যখন আমি দেখব যে আমার সন্তানের বিবাহ যোগ বা বিবাহের সম্ভাবনা সৃষ্টি হচ্ছে, তাহলে সেই সময় কোন টাইমটাতে কোন এজটাতে অ্যাকচুয়ালি বিয়ে হবে সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। তাহলে বিয়ের কারক গ্রহ কি এখানে? সে হচ্ছে বুধ। তাহলে বুধকে আমরা ঘুরাই। তাহলে বুধকে ঘোরালে পরে দুবার আমরা ধরে নেবো যে বিয়ের জন্য দুটো ইয়ার ওয়েট করতে হবে। দুটো দুটো আর কি, আহ, বুধের যে সার্কেল আছে সেই সার্কেলের প্রথম দুটো সার্কেল মানে 25 বছরের আগে বিয়ে হবে না। এটা আমরা ধরে নিয়ে যদি আমরা মুভ করি তাহলে কোথায় যাব? তাহলে এইখান থেকে এখন হচ্ছে গিয়ে বৃহস্পতি এখানে আছে। বৃহস্পতি এই ঘাটটাতে আছে। তাহলে এইবার বৃহস্পতির দৃষ্টি বা কোনো কিছু বুধের ওপরে নেই। তাহলে এবার বুধ এই যে রোটেট করছে, বুধ রোটেট করলে প্রথমে বুধ কোথায় আছে? এই জায়গাটায়। তাহলে এই জায়গাটায় আসতে আমার লাগবে হচ্ছে গিয়ে 25 বছর। তাহলে বৃহস্পতি সরি বুধ আগে কোথায় ছিল? এই ঘরটায়। বুধ বৃহস্পতির একটা সন্ধি তৈরি হচ্ছে। তাহলে এই সময় 25-এর 1 বছর আগে বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি। এবার একটা প্রশ্ন আসতে পারে, তাহলে 25টা কেন নিলাম? 25 মানে আমরা একটু আগে দেখিয়েছি। 25 মানে হচ্ছে গিয়ে এই ঘর থেকে যাত্রা শুরু করে এর আগের ঘরটাতে আসতে 12 বছর সময় লাগে। তাহলে এই ঘরটা থেকে বেরিয়ে আবার এই ঘরটাতে যখন শিখলো তখন সেটা 12-র সঙ্গে 1 যোগ হবে, 13 হবে। ঠিক এইভাবেই বাকিগুলোকেও আমাদেরকে হিসেব করে নিতে হবে। আর বলুন, কোনো যদি বুঝতে অসুবিধা হয়, 10 বার বললে 10 বার পড়াতে হবে। কারণ এগুলো হচ্ছে কি একদম মানে এইগুলোই আপনাকে প্রচুর সাহায্য করবে এবং আপনার যত রকম বিপদ সেটা থেকে বেরিয়ে আসতে হেল্প করবে। বিপদ মানে চেম্বারে বিপদ। দেখছেন ক্লায়েন্ট এমন জ্বালাচ্ছে যে আপনি আর কিছুই ঠিকঠাক জায়গায় আসতে পারছেন না। বলছি স্যার, এখান থেকে কি এই মানে বুধ যে 1 বছর 1 বছর করে ঘুরছে, মানে 25 বছর পর এসে আবার এই বুধের ঘরে এসে যখন বসবে তখন এর বিয়ের সম্ভাবনাটা বাড়বে? তা আমি তো 3টে পয়েন্ট বললাম। প্রথম হচ্ছে গিয়ে বুধ সে যখন লগ্নে আসবে, 1 নম্বর। যখন বুধ বুধের ওপর দিয়ে যাবে, 2 নম্বর। বুধ যখন সপ্তমের ওপর দিয়ে যাবে, 3 নম্বর। তাহলে এবার এই যে আমরা টার্নিংটা ঘোরাবো, এই যে আমরা রোটেশনটা করছি, ডিএনএ ভাবে আরেকবার পড়াবো, কিন্তু এই যে আমরা টার্নিং বা রোটেশন এটাকে আমরা যে করছি, এই রোটেশনটা এক্স্যাক্টলি কোন বয়সের সঙ্গে দশায় ম্যাচ করছে এবং কোন বয়সের সঙ্গে ট্রানজিটে ম্যাচ করছে, এইটা আমাদেরকে বুঝতে হবে। বুঝলেই প্রেডিকশন হয়ে যাবে। প্রকাশ করে রাস্তায় প্রেডিকশন। আর কোনো সমস্যা? আর কারো আমরা কোনো? যখন আমরা যখন এই যে ঘোরাচ্ছি, বৃহস্পতিকে আপনি বললেন, মানে এটা প্রথম 1 বছর হিসেবেই ধরবো, তাই তো? মানে 1 বছর, 2 বছর, 3 বছর এইভাবে? যেখানে মানে আছে, যেখানে না, আছে সেইখান থেকে 1 বছরের ক্যালকুলেশন। আমি বলছি বয়সটা বয়সটা 1 বছরই ধরবো, মানে একদম শুরু থেকে আর কি, 0 থেকে ধরতে হবে বয়সটা, তাই তো? হ্যাঁ, যেমন ধরুন শুক্র এই ঘরটাতে আছে, কিন্তু শুক্র এই ঘরটা থেকে যাত্রা শুরু করে এই আগের ঘরে আসতে সময় লাগবে 12 বছর। হ্যাঁ, তার মানে জাতকের 1 বছরই ধরবো ওটা, মানে 1 বছর থেকে 12 বছর অব্দি, হুম, হুম, তাই হুম। তো? তারপর প্রথম, আবার শুক্রের উপরে হ্যাঁ, শুক্র তেরো আসবে বছরের 13 বছর। দিয়ে খোঁজ হলো। হুম। মানে যখন শুক্র 12 বছরে শুক্র বৃহস্পতির ওপর দিয়ে যাবে, বৃহস্পতি হচ্ছে জ্ঞান, শুক্র হচ্ছে বিলাসিতা, শুক্র হচ্ছে অষ্টমপতি, সে ঋণকে ইন্ডিকেট করবে। তাহলে জ্ঞানে অর্জনের কারণে বা বিলাসিতার কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা সেটা বাড়বে। এবং যেহেতু বৃহস্পতি দ্বাদশে আছে, তার উপর থেকে ধরুন শুক্র প্যাসেজ করলো, তাহলে এর বাবা মা একে নিয়ে একটা ফরেন ট্যুর করতে পারে। এবং এই ফরেন ট্যুর যখন করবে, ফরেন ট্যুর করতে যখন যাবে তখন হচ্ছে কি প্রচুর ব্যয় হবে।
স্যার আমি একটা কথা বলবো। হ্যাঁ, স্যার বলছি যখন এই বুধ নিয়ে চিন্তা করছি, তখন ওই সময় যদি দ্বাদশপতি শনিদেব সপ্তমে বসে থাকে, তখন কি কি হবে? বুঝতেই পারি। তখন হচ্ছে গিয়ে বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি গুলো দেখতে পাওয়া যাবে। এবং যদি দুটো ম্যাচ করে, এই বিয়ে মানে ভৃগুনন্দী নাড়ি এটা কিন্তু কোনো প্রমাণিত সিস্টেম নয়, কিন্তু আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে ভীষণ কার্যকর। যেমন আমি একটা এক্সাম্পল দিই। এই এই সময় এই সময় হচ্ছে গিয়ে এই লোকটার ক্ষেত্রে আমরা প্রেডিকশনে প্রচুর বিএনএন ইউজ করি। যেমন এই লোকটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, বৃহস্পতির উপর দিয়ে শুক্রের হচ্ছে গিয়ে আহ ইয়ে হয়েছে 25 বছর বয়সে, বা 24 বছর বয়সে, 36 বছর বয়সে। আর এই লোকটার এখন বয়স হচ্ছে গিয়ে 51। তবে 48 বছর বয়স যখন ছিল, 40 বছর বয়সে বৃহস্পতির উপর দিয়ে শুক্রের প্যাসেজ হয়েছে। তাহলে 48 বছর বয়সে তো আর লোকটা পড়তে টড়তে যাবে না। আমি ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, 48 বছর বয়সে কোথাও ঘুরতে টুরতে গিয়েছিলেন, বেড়াতে গিয়ে যাওয়ার একটা ইয়ে ছিল, এবং সেটা খুব ভালো বেড়াতে যাওয়া, মানে বেশ ভালো রকম পয়সা পাতি খরচা করে বেড়াতে গেছিলেন? তো বলছে, হ্যাঁ, ওই সময় আমরা একটু কোথাও একটা গেছিল, এবং সেই কারণে বেশ খরচা হলো। এবং তারপরেই বেরিয়ে বেড়ানো কমপ্লিট করে আসবার পরেই কিছু হেলথ প্রবলেম হয়েছিল। কেন হেলথ প্রবলেম হয়েছিল? শুক্রের উপর দিয়ে শুক্রের প্যাসেজ, শুক্র হচ্ছে অষ্টমপতি। তবে অষ্টমপতির উপর দিয়ে যখন অষ্টমপতির প্যাসেজ হচ্ছে, তখন কিন্তু কিছু শারীরিক অসুস্থতা সেইটা দেখতে পাওয়া যাবে। এবং সেই শারীরিক অসুস্থতা, সেটা দিয়েই ওনার ওই শুক্র পরবর্তী ঘরে প্যাসেজ করেছে। এবার পরিষ্কার হলো? তবে এখানে খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু রাহু কেতুকে এই জায়গাটাতে move করাবো না। কারণ রাহু কেতুর কোনো নির্দেশিত ঘর নেই। যে ঘরগুলো রয়েছে অন্যান্য গ্রহদের, আর অধিপতিত্ব অনুসারেই এই মুভমেন্টটা করানো হবে। কিন্তু অ্যাকচুয়ালি রাহু কেতুরও মুভমেন্ট হচ্ছে। তাই রাহু কেতু কি অবস্থায় আছে, এটাও আমাদেরকে প্রেডিকশনের সময় খেয়াল রাখা উচিত। কারণ রাহু কিন্তু কালের অন্যতম নির্দেশক। কাল মানে হচ্ছে সময়, সেই সময়ের অন্যতম নির্দেশক হচ্ছে রাহু। একটা কথা বলা হয় স্থান কাল পাত্র। স্থান মানে যেটার কোনো মুভমেন্ট নেই, এই জায়গাটা, জায়গাটা তো সরবে না, জায়গাটা জায়গার জায়গায় থাকবে। কাল হচ্ছে সবসময় কন্টিনিউয়াস চেঞ্জ করে। আর হচ্ছে পাত্র। তো বলছে স্থানের নির্দেশক হচ্ছে শনিদেব, যার মুভমেন্ট নেই। কালের নির্দেশক হচ্ছে রাহু, এবং পাত্র মানে জাতক, তার নির্দেশক হচ্ছে বৃহস্পতি। তো এই প্রসেসটাও ব্যবহার করা হয়। তো এরপরে আমাদের আরো বিভিন্ন জিনিস পড়তে হবে। এইটা আমি স্টপ করব। হ্যাঁ হ্যাঁ, করে দিন। তাহলে মোটামুটি আমাদের এই পার্টটুকু হলো। এর পরে আমাদের যেটা হবে, উম, একটু আমরা বিয়ের শিখে নিলাম, এরপরে হচ্ছে গিয়ে এক সেকেন্ড। আচ্ছা, আমাদের এডুকেশন পড়া হয়ে গেছে তাই তো? না, আমাদের হয়নি। আচ্ছা, তাহলে এর পরের দিন থেকে আমাদের এই দশা কমপ্লিট হলো। এরপরে আমাদের এডুকেশন থেকে স্টার্ট হলো। এডুকেশন, তারপরে প্রফেশন, ম্যারেজ, রিলেশনশিপ, এই সমস্ত গুলো দিয়ে চলতে থাকে।
স্যার এই ক্লাসের অতিরিক্ত একটা প্রশ্ন করব। হ্যাঁ, স্যার বলছি, বুধের ক্ষেত্র থেকে যদি রাহুর ক্ষেত্রের দিকে কোনো রেখা সরাসরি যায়, সেটা কি নির্দেশ করে? এবার প্রশ্নটা হচ্ছে বুধের ক্ষেত্র থেকে রাহুর ক্ষেত্রে গেছে কিনা। আপনি একটা ছবি পাঠিয়েছেন 223 নম্বর ব্যাচে। হ্যাঁ স্যার। এই যে রেখাটা, এটা অ্যাকচুয়ালি বুধের ক্ষেত্র থেকে রাহুর ক্ষেত্রে যায়নি। এটা একটা ভাঙা ভাঙা রেখা। এটা হচ্ছে ওই বুধের ক্ষেত্রের ওই জায়গাটাতে রয়েছে। আপনার কি আগামী কিছুদিনের মধ্যে বাড়ি টাড়ি করার কোনো পরিকল্পনা আছে, বা করেছেন বাড়ি, এরকম কিছু রয়েছে কি? স্যার কিছু এই বছর জমি কিনেছি, আপনাকে বলেছিলাম না। আর বাড়ি করতে করতে তো সময় আছে, 5 বছর লাগবে। হুম। এইবার এই রেখাটাকে হচ্ছে কি একটুখানি লক্ষ্য করে দেখুন। স্ক্রিন শেয়ার করুন না স্যার। স্ক্রিন শেয়ার করা তো। কই না, এবার বলুন। তাহলে এই যে রেখাটা, এই রেখাটা লক্ষ্য, এই রেখাটার কথা উনি বলেছেন। এই জায়গাটাতে এসে রেখাটা ভ্যানিশ হয়ে গেছে, এখান থেকে আবার এইভাবে রয়েছে। তো এই যে রেখাটা, এই রেখাটা এই জায়গাটাতে যে ক্রস করেছে, এটা আপনার ওই বয়সে একটা হেলথ ইস্যু ইন্ডিকেট করে। এটা মোটামুটি 18 বছর বয়স। এবার এখানে যে রেখাটা রয়েছে, এটা এই অবধি এসছে আর এই অবধি এসছে। এইটুকুকে যদি আমরা ধরি, সেই ক্ষেত্রে একটা ট্রায়াঙ্গেল ফরমেশন হয়েছে। এবং এই সময় আপনার জমি বাড়ি জায়গা এই সমস্ত হওয়ার একটা চান্সেস আছে। এর সাথে সাথেই আমরা একটা জিনিস দেখছি, এখানে দুটো জব চিহ্ন তৈরি হয়েছে। এই একটা, এই একটা। এবার এই যে জব চিহ্ন দুটো, এই জব চিহ্নগুলো আপনাকে কিছু সমস্যা দিয়ে দেবে। এটা ফ্যামিলি ওরিয়েন্টেড প্রবলেম হতে পারে, এটা হেলথ প্রবলেম হতে পারে, কিছু না কিছু প্রবলেম সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে। এবার এই যে জব চিহ্নগুলো যে প্রবলেমটাকে দেবে, এই এই রেখাটা এই ত্রিভুজটা সেই প্রবলেম গুলোকে সলভ করে দেবে। স্যার ফ্যামিলি প্রবলেম তো একদম ছোটবেলা থেকে, তো এইটাই সেই। তো এই যে পার্টটা, এই জায়গাটা, এটা হচ্ছে গিয়ে কিছু একটা বড় ঝামেলা থেকে আপনাকে বাঁচাবে। মা বা মায়ের মতো খুব ক্লোজ কারণ নার্ভের প্রবলেম আছে। মায়েরই আছে হ্যাঁ, হালকা, মায়ের মানে নার্ভের এখনো সে। প্রবলেমের যেটা ইন্ডিকেশন, সেটা এই রেখাটাতে রয়েছে। এই যে জায়গাটা দেখছেন, এই যে জায়গাটা, এই জায়গাটাতে, এই যে এটা তো মাতৃরেখা, এই জায়গাটাতে যে হেজিনেস চলে এসছে, এই হেজিনেসটা এইটা ইন্ডিকেট করছে মায়ের একটা স্নায়ু সংক্রান্ত কিছু ডিস্টারবেন্স। এবং এই যে আপনি প্রশ্নটা করলেন না, মাতৃরেখা এই আহ বুধের ক্ষেত্র থেকে, বুধের ক্ষেত্র থেকে এই যে রেখাটা এসে এটা ইয়ে করলো, এটা কিন্তু মায়ের ওই স্নায়ু সংক্রান্ত কিছু সমস্যা, বা মায়ের ক্ষেত্রে মায়ের কিছু সমস্যা, বা মায়ের কোনো জিনিসপত্র হারিয়ে যাওয়া, এই সমস্ত ব্যাপারকে ইন্ডিকেট করে। এই রেখাটা খুব একটা সুবিধার রেখা নয়। তবে আপনার রেখাটা পুরোপুরি কমপ্লিট হয়নি, আপনার রেখাটা ইনকমপ্লিট। তাই জন্য আমাদের দুশ্চিন্তার কোনো রকম কোনো কারণ নেই। এইখানে এসে রেখাটা একটা হয়েছে, এইখানে এসে রেখাটা ফেইন্ট হয়ে গেছে, এই এসে থেমেছে, এইখান থেকে রেখাটা এই গেছে। এবার আপনি লক্ষ্য করলে পরে দেখবেন রেখাগুলো ঠিক এরকমই এক্স্যাক্টলি গেছে। তো এই এই যে রেখাটা, এটা হচ্ছে গিয়ে মায়ের কিছু সমস্যাকে ইন্ডিকেট করে। ঠিক আছে। তাহলে আজকের মোটামুটি আমাদের ডিসকাশন এই পর্যন্তই থাক। স্যার একটা কোশ্চেন করবো। হুম, বলছি আবার স্যার কোশ্চেন না। একটাই একটাই ছোট্ট। হ্যাঁ বলো। লগ্ন বর্গোত্তম হওয়া কি মানে এটা কি ভালো ইন্ডিকেশন? যে ছকে বর্গোত্তম হবে, সেই ছকটার স্ট্রেংথ, যদি নবাংশ কুণ্ডলিতে হয়, তাহলে হচ্ছে গিয়ে নবাংশ কুণ্ডলীর যা যা বিষয়কে ইন্ডিকেট করবে, সেইগুলোর স্ট্রেংথ অনেক বাড়তে দেখতে পাওয়া যায়। পরিষ্কার।
স্যার, তাহলে এটা কি মানে নবাংশ পরিণত অ্যাজ এ রাজ্য? আর রাজ্য না, নবাংশ কুণ্ডলীর স্ট্রেংথটা অনেকটা বাড়বে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক। একটা কথা বলবো, হ্যাঁ, বলুন। এর বলছি এর পরে দুটো ক্লাস একটু রিভিশন করে নিয়ে যদি সবার আপত্তি না থাকে তারপরে যদি আমার নতুন এডুকেশন ওগুলো শুরু করা যায় তাহলে একটু বেটার হয়। হ্যাঁ, যদি এটা খুব সবার ভালো হবে। তাহলে পরের দুটো ক্লাসে আমরা ওই ইয়ে করব। আচ্ছা, আপনাদের ক্লাসে কি ইয়ে ছিল, ওই কি বলে ওটাকে, স্পিচ দেওয়ার কথা ছিল না? ওটা 222-এ ছিল বোধহয়। না, আমাদের ক্লাসে তাহলে আমাদের তো পরের ক্লাসে একটা স্পিচ রয়েছে। নেক্সট ক্লাসের পরের ক্লাসটা মানে নেক্সট আমাদের ক্লাস হবে 22 তারিখ। 29 তারিখে আমাদের স্পিচ রয়েছে। তাই ওই 22 তারিখটা হচ্ছে স্যার কি আমরা কোশ্চেন আনসার সেশনে রাখি। যার যা কোশ্চেন থাকবে একটু লিখে রাখবেন, সেগুলো আমরা যতটা সম্ভব ডিসকাস করবার চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার। স্যার আপনি স্যার আপনি যে সিলেবাস দিয়েছেন না, ওর কিছুই নেই ম্যাটেরিয়ালস। মেটেরিয়ালস দেবো না তো, মেটেরিয়ালস যেগুলো পড়িয়েছি তো। মাঙ্গলিকটা স্যারের ইউটিউবে আছে, সব আছে পরপর। একটু খুঁজে পেতে দেখতে হবে, বিভিন্ন জায়গা থেকে সার্চ করতে হবে। আর এই জায়গাটাতে আমি আপনাদেরকে গাইড করতেই পারি, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে আপনাদের আমি ভালো বললাম ও খারাপ বললো, এই বিষয়টা ইম্পর্টেন্ট। এখানে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনি নিজেকে কতটা এক্সপ্লোর করতে পারবেন। এখানে ভালো বলা খারাপ বলার মধ্যে কিচ্ছু আসবে যাবে না, কিন্তু আপনি যে বলবেন, এই যে কনফিডেন্সটা আসবে, এই কনফিডেন্সটা চাইছি যে আমি আগে আমাকে সরিয়ে রেখে আপনারা বলতে পারছেন, এটাই দরকার। ঠিক আছে, তাহলে শুভরাত্রি সবাইকে। ওই টপিক গুলো একটু রেডি করতে লাগুন। আর অসুবিধা হবে না কিচ্ছু, দেখবেন সবাই কিছু না কিছু বলবেন, এবং একজনের বলা থেকে আমরা সমৃদ্ধ হব। আর যতটা আমি পড়িয়েছি তার থেকে আপনারা বেটার বলবেন। গুড নাইট স্যার। শুভরাত্রি সবাইকে। গুড নাইট।